প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের বাংলা সিলেবাসের প্রথম কবিতা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি এই কবিতার পূর্বসূত্র, উৎস, প্রতিটি লাইন ধরে ব্যাখ্যা ও শব্দার্থের মানে সহ এক বিস্তারিত ও মনোজ্ঞ আলোচনা করব এবং আলোচনা শেষে এই কবিতা থেকে ফার্স্ট সামেটিভ টেস্টে কোন প্রশ্নগুলি আসবে তা নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। শুরু করছি আজকের আলোচনা। নবম শ্রেণীর প্রথম কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, লেখক মুকুন্দ চক্রবর্তী। মুকুন্দ চক্রবর্তী ষোড়শ শতকের কবি অর্থাৎ মধ্যযুগের কবি। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার উৎস চণ্ডীমঙ্গল কাব্যের আকেঠিক খণ্ড। চণ্ডীমঙ্গল কাব্যের তিনটি খণ্ড রয়েছে, প্রথমত আকেঠিক খণ্ড, দ্বিতীয়ত দেবখণ্ড এবং তৃতীয়ত বণিক খণ্ড। চণ্ডীমঙ্গল কাব্যের আরও দুটি অপর নাম রয়েছে, যেমন অম্বিকা মঙ্গল ও অভয়া মঙ্গল। উৎস সম্পর্কে তোমরা অবগত হলে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি নেওয়া হয়েছে চণ্ডীমঙ্গল কাব্যের আকেটি খণ্ড। প্রত্যেকটি শব্দের লাইন ধরে ব্যাখ্যা করার আগে এই কবিতার পূর্বসূত্র জেনে নিলে কবিতাটি জলের মতো সহজ হয়ে যাবে। এবার আমি তোমাদের জানাবো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার পূর্বসূত্র আমি একটি চার্টের মাধ্যমে তোমাদের পূর্বসূত্রটা সহজ করে বুঝিয়ে দিচ্ছি। চণ্ডীমঙ্গল কাব্যের অন্যতম চরিত্র ধর্মকেতু এবং তার স্ত্রী নিদয়া, যাদের একটি পুত্র সন্তান কালকেতু, যে ফুল্লরা নামে একটি মেয়েকে বিবাহ করে এবং কালকেতু গুজরাট নগরীতে বসবাস করত। কালকেতু জীবিকা ছিল পশু শিকার করা। কালকেতু গুজরাট নগরীর জঙ্গলে পশু শিকার করত। কালকেতুর পশু শিকারের ফলে জঙ্গলের পশু প্রায় শেষের দিকে চলে আসছিল। তাই জঙ্গলের পশুরা কালকেতুর হাত থেকে বাঁচার জন্য দেবী চণ্ডীর কাছে সাহায্য প্রার্থনা করে। দেবী চণ্ডী পশুদের অনুরোধে একদিন জঙ্গলে সমস্ত পশুকে লুকিয়ে রাখে। ঠিক সেই মুহূর্তে কালকেতু জঙ্গলে পশু শিকার করতে যায় এবং সেই মুহূর্তে কোনো পশু খুঁজে পায় না এবং রেগে সে বাড়ি ফিরে আসছিল। তখন দেবী চণ্ডী স্বর্ণ গধিকার রূপ ধারণ করে এবং কালকেতু কোনো পশু না পেয়ে এই স্বর্ণ গধিকাকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং নিজের গোয়াল ঘরে রেখে দেয়। ইতিমধ্যে কালকেতুর স্ত্রী ফুল্লরা গোয়াল ঘরে স্বর্ণ গধিকাকে খাবার দিতে গেলে স্বর্ণ গধিকা সুন্দরী রমণী রূপ ধারণ করে। এই সুন্দরী মেয়েটিকে নিজের সতীন মনে করে এবং কাঁদতে শুরু করে। তখন এই সুন্দরী রমণী নিজের আসল রূপ অর্থাৎ দেবী চণ্ডীর রূপ ধারণ করে এবং কালকেতু ও তার স্ত্রী ফুল্লরাকে প্রচুর পরিমাণে ধন সম্পদ দেয়। এর ফলে কালকেতু অনেক বড়লোক হয়ে যায়। আমি আবার একটু বলে দিচ্ছি, ধর্মকেতু ও নিদয়ার পুত্র সন্তান কালকেতু যে ফুল্লরাকে বিয়ে করে এবং সে গুজরাট নগরীতে বসবাস করে, যার জীবিকা হচ্ছে পশু শিকার করা। কালকেতুর পশু শিকারের ফলে জঙ্গলের পশু প্রায় শেষের দিকে চলে আসছিল। তখন জঙ্গলের পশুরা নিজেদের জীবন রক্ষার জন্য দেবী চণ্ডীর কাছে সাহায্য প্রার্থনা করে। দেবী চণ্ডী সমস্ত জঙ্গলের পশুকে লুকিয়ে রাখে। কালকেতু জঙ্গলের পশু না পেয়ে বাড়ি ফিরে আসে। তখন দেবী চণ্ডী স্বর্ণ গধিকার রূপ ধারণ করে এবং কালকেতু এই স্বর্ণ গধিকাকেই বাড়িতে নিয়ে আসে এবং শেষে সে সুন্দরী রমণীর রূপ ধারণ করে। এর ফলে ফুল্লরা নিজের সতীন মনে করে এই সুন্দরী মেয়েটিকে। তখন দেবী চণ্ডী নিজের আসল রূপ ধারণ করে এবং কালকেতু ও তার স্ত্রী ফুল্লরাকে প্রচুর পরিমাণে ধনসম্পদ দেয়। ফলে কালকেতু গুজরাট নগরীর রাজা হয়ে যায়। এবার কালকেতু তো রাজা হয়ে গেল, কিন্তু রাজার তো প্রজা দরকার। প্রজা তখন কোথায় পাবে? কালকেতু আবার দেবী চণ্ডীর সাহায্য প্রার্থনা চাই এবং দেবী চণ্ডীকে বলে আমার এই গুজরাট নগরীতে কিছু প্রজা দরকার। তখন দেবী চণ্ডী গুজরাট নগরীতে প্রজার জন্য কলিঙ্গ অঞ্চলে প্রচুর বিপর্যয় নিয়ে আসবে। এই যে বিপর্যয়, এই বিপর্যয়ই হচ্ছে তোমাদের কবিতা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির এই কবিতার পূর্বসূত্রটা কি। এবার আমি শুরু করব কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতার প্রত্যেকটি লাইন ধরে ব্যাখ্যা। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। কইল শব্দের অর্থ করিল, অর্থাৎ মেঘ দ্বারা চারিদিক অন্ধকার করিল, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। যেহেতু মেঘ দ্বারা চারিদিক অন্ধকার হয়ে গেছে, তাই কেউ কারো অঙ্গ অর্থাৎ দেহ, অঙ্গ প্রত্যঙ্গ বা নিজেকে দেখতে পাচ্ছে না। তৃতীয় লাইন, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। এখানে তোমাকে দুটো শব্দের মানে জানতে হবে, ঈশান এবং চিকুর। ঈশান শব্দের অর্থ উত্তর পূর্ব কোণ এবং চিকুর শব্দের অর্থ বিদ্যুৎ, অর্থাৎ উত্তর পূর্ব কোণে মেঘ উড়ে আসলো এবং সঘনে মানে ঘন ঘন বারে বারে চিকুর অর্থাৎ বিদ্যুৎ চমকাচ্ছে।
উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। পবন শব্দের অর্থ বাতাস, অর্থাৎ উত্তরের বাতাস ঘন ঘন দূর দূর করে মেঘ ডাকছে। নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল, অর্থাৎ এক নিমিষের মধ্যে কলিঙ্গ অঞ্চলের আকাশে মেঘের আনাগোনা হয়ে গেছে, অর্থাৎ মেঘ জড়ো হয়ে গেছে। পরের লাইন, চারি মেঘে বরিশে মুষলধারে জল, অর্থাৎ চারিদিকে এমন মেঘ করেছে যে প্রচন্ড মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। আর একটি প্রশ্ন তোমাদের আসতে পারে, চারি মেঘ শব্দের অর্থ কি? পুরাণ অনুসারে চারি মেঘ বলতে সম্বর্ত, আবর্ত, দ্রোণ এবং পুষ্কর। বলছি চারি মেঘ বলতে চারটি মেঘের নাম পুরাণ মতে রয়েছে সম্বর্ত, আবর্ত, দ্রোণ এবং পুষ্কর। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, অর্থাৎ কলিঙ্গ অঞ্চলে কলিঙ্গ দেশে মেঘ উড়ে এসে উচ্চনাদ অর্থাৎ উচ্চ স্বরে ডাকছে। তোমাদের মনে হতে পারে কলিঙ্গ বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়েছে? কলিঙ্গ বলতে বাস্তবিক কোনো দেশ নেই, বর্তমানে ওড়িশা অঞ্চলকে কলিঙ্গ বোঝানো হয়। প্রলয় গনিয়া প্রজা ভাবে বিষাদ, প্রলয় মানে ধ্বংস, গনিয়া মানে গণনা করে, প্রজা ভাবে বিষাদ, অর্থাৎ কলিঙ্গ অঞ্চলে যে আকাশে প্রচন্ড মেঘ, যার ফলে অন্ধকার হয়ে গেছে, এমনই অন্ধকার হয়ে গেছে কেউ কারো অঙ্গ দেখতে পাচ্ছে না, বারে বারে বিদ্যুৎ চমকাচ্ছে। এইটাকেই কলিঙ্গ অঞ্চলের প্রজারা প্রলয় অর্থাৎ ধ্বংস গণনা করেছে, অর্থাৎ মনে করেছে। এর ফলে প্রজারা সব বিষাদ অর্থাৎ বিষণ্ণ হয়ে গেছে। পরের লাইন, হুর হুর দূর দূর বহে ঘনে ঝড়, অর্থাৎ প্রচন্ড ভাবে ঝড়। পরের লাইন, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড। মোস্ট ইম্পর্টেন্ট এই লাইনটি, ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে এই লাইনটি তুলে প্রশ্ন আসতে পারে। এখানে প্রশ্নটি হতে পারে রড শব্দের অর্থ কি এবং কোথাকার প্রজাদের কোন বিপাকের কথা বলা হয়েছে। রড শব্দের অর্থ দৌড়ানো বা পালানো। ভবন শব্দের অর্থ গৃহ, অর্থাৎ এই যে কলিঙ্গ অঞ্চলে প্রচন্ড বিপর্যয়, এই বিপর্যয় অর্থাৎ বিপাকের ফলে কলিঙ্গ অঞ্চলে প্রজারা ভবন অর্থাৎ গৃহ ছেড়ে রড অর্থাৎ দৌড়ে পালিয়ে যাচ্ছে। প্রথম এই স্তম্ভে আমরা কি বুঝতে পারলাম? কলিঙ্গ অঞ্চলে আকাশে প্রচন্ড মেঘ করেছে, এমনই মেঘ করেছে যে কেউ কারো অঙ্গ দেখতে পাচ্ছে না। উত্তর পূর্ব দিক থেকে মেঘ জড়ো হয়ে বারে বারে বিদ্যুৎ চমকাচ্ছে। উত্তরে বাতাসে মেঘ ডাকছে দূর দূর করে। এক নিমিষের মধ্যে কলিঙ্গ অঞ্চলের আকাশে মেঘ জড়ো হয়ে গেছে এবং চারিদিক থেকে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। কলিঙ্গ অঞ্চলে মেঘ উড়ে এসে উচ্চ স্বরে ডাকছে। বিপর্যয়কে এই কলিঙ্গ অঞ্চলের প্রজারা প্রলয় বা ধ্বংস মনে করছে এবং প্রজারা বিষণ্ণ হয়ে গেছে। এছাড়া হুর হুর দূর দূর করে ঝড় বইছে। এই বিপাকের জন্যই কলিঙ্গ অঞ্চলের প্রজারা গৃহ ছেড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, ধুলে মানে ধুলোয়, আচ্ছাদিত মানে ঢেকে গেল, আবৃত হয়ে গেল, যে ছিল হরিত। হরিত শব্দের অর্থ সবুজ, অর্থাৎ যে সমস্ত সবুজ জিনিস ছিল তা ধুলোর দ্বারা আচ্ছাদিত বা ঢেকে গেল। অর্থাৎ কলিঙ্গ অঞ্চলে এই ঝড়ের ফলে ধুলো দ্বারা যে সমস্ত সবুজ জিনিস ছিল তা ধুলো দ্বারা আবৃত হয়ে গেছে অর্থাৎ ঢেকে গেছে। উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত, এই লাইনটি মোস্ট ইম্পর্টেন্স। কলিঙ্গ অঞ্চলের এতই ঝড় হচ্ছে যে ফসল পর্যন্ত উল্টে পড়ে যাচ্ছে, অর্থাৎ ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই ফসল নষ্ট হয়ে যাওয়া দেখে প্রজা চমকিত অর্থাৎ চমকে যাচ্ছে। পরের লাইন, চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, এই লাইনটি থেকে একটা টিকা আসতে পারে। অষ্ট গজরাজ বলতে কি বোঝো? আগেই বলেছি চারি মেঘ অর্থাৎ চারিদিক থেকে মেঘ জল দেয় অষ্ট গজরাজ। গজ শব্দের অর্থ হচ্ছে হাতি, অর্থাৎ হাতি রাজা যেন তার সুর দিয়ে জল দিচ্ছে। অষ্ট গজরাজ বলতে পুরাণ মতে 8টি দিক রক্ষাকারী 8টি হাতি, ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সর্বভৌম এবং সুপ্রতীক। এই 8টি হাতি অর্থাৎ অষ্ট গজরাজ যেন চারি মেঘে জল দিচ্ছে অর্থাৎ মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ, সঘনে মানে বারে বারে, চিকুর শব্দের অর্থ বিদ্যুৎ, ব্যঙ্গ তর্কাবাজ অর্থাৎ এতটাই বিদ্যুৎ পড়ছে ব্যাঙ যেমন তরাক তরাক করে লাফায়, কলিঙ্গ অঞ্চলে এত পরিমাণে বাজ পড়ছে। পরের লাইন, করিকর সমান বরিশে জলধারা, করি শব্দের অর্থ হাতি, কর শব্দের অর্থ হাতি সুর, অর্থাৎ হাতি যেন তার সুর দিয়ে সমান তালে জল বর্ষণ করছে, অর্থাৎ কলিঙ্গ অঞ্চলে মুষলধারায় বৃষ্টিপাত হচ্ছে। জলে মহি একাকার পথ হইল হারা, জলে মহি শব্দের অর্থ পৃথিবী, যেন জলে পথ ঘাট রাস্তা সব একাকার হয়ে গেছে, অর্থাৎ কলিঙ্গ অঞ্চল জলমগ্ন হয়ে গেছে। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, বারে বারে চারিদিক থেকে মেঘের গর্জন শোনা যাচ্ছে। কারো কথা শুনিতে না পায় কোনো জন, অর্থাৎ কলিঙ্গ অঞ্চলে এতই মেঘের গর্জন হচ্ছে এর ফলে কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী,
পরিচ্ছন্ন শব্দের অর্থ পরিচ্ছন্ন অর্থাৎ পরিষ্কার, হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে না কখন সন্ধ্যা, কখন দিন হচ্ছে, কখন রাত হচ্ছে। কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী, মোস্ট ইম্পর্টেন্ট এই লাইনটি। সঙ্গর শব্দের অর্থ স্মরণ করা। এখান থেকে একটি প্রশ্ন আসতে পারে, জৈমিনীকে অর্থাৎ কলিঙ্গ অঞ্চলের লোকজন জৈমিনীকে স্মরণ করছে। জৈমিনী ছিলেন মীমাংসা দর্শন গ্রন্থের প্রণেতা। তিনি বজ্রপাত নিবারক হিসাবে প্রসিদ্ধ। অর্থাৎ কলিঙ্গ অঞ্চলে প্রচন্ড বজ্রপাত হচ্ছে, এই বজ্রপাত কমানোর জন্য কলিঙ্গ অঞ্চলের লোকেরা ঋষি জৈমিনীকে স্মরণ করছে। কলিঙ্গ অঞ্চলের লোকরা মনে করে যে ঋষি জৈমিনীকে স্মরণ করলে বাজ পড়া অর্থাৎ বজ্রপাত কমে যাবে। হুর হুর দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখিতে কেউ রবির কিরণ। কলিঙ্গ অঞ্চলে আকাশ মেঘে এতটাই অন্ধকার হয়ে গেছে, রবির কিরণ অর্থাৎ সূর্যের কিরণ দেখা যাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। ভুজঙ্গ শব্দের অর্থ সাপ, অর্থাৎ গর্ত ছেড়ে সাপ জলে ভেসে বেড়াচ্ছে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। কলিঙ্গ অঞ্চলে কোথায় জল কোথায় স্থল কিছুই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। এই লাইনটি থেকে শর্ট প্রশ্ন আসতে পারে, কলিঙ্গ অঞ্চলে কতদিন বৃষ্টিপাত হয়েছিল? উত্তর 7 দিন। নিরবধি মানে একটানা, না থেমে 7 দিন বৃষ্টি নিরন্তর। একটানা কলিঙ্গ অঞ্চলে 7 দিন বৃষ্টি হচ্ছে। আচুক শস্যের কার্য, হেজ্জা গেল ঘর। এখানে দুটো অর্থের মানে বুঝতে হবে। হেজ্জা শব্দের অর্থ পচে যাওয়া বা ভিজে যাওয়া। আচুক শস্য বলতে অবশিষ্ট শস্য। কলিঙ্গ অঞ্চলে যে সমস্ত শস্য অবশিষ্ট ছিল, সেই অবশিষ্ট শস্যর ফলে কলিঙ্গ অঞ্চলের ঘর কিন্তু ভিজে গেল। মেঘজাতা পরিয়াশীল বিদারিয়া চাল, মোস্ট ইম্পর্টেন্ট লাইন। বিদারিয়া শব্দের অর্থ ভেদ করে, অর্থাৎ চাল ভেদ করে যেন শিল পড়ছে এবং সেই শিল মেঝেতে পড়ে রয়েছে। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, মোস্ট ইম্পর্টেন্ট লাইন। কলিঙ্গ অঞ্চলে চাল ভেদ করে মেঝেতে যে শিল পড়ে রয়েছে, সেজন্য ভাদ্র মাসে তাল পড়ে থাকলে যেমন দেখায় ঠিক সেই রকম দেখতে লাগছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান। দেবী চণ্ডী এবার বীর হনুমানকে আদেশ দেন। মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান। বীর হনুমান দেবী চণ্ডীর আদেশে কলিঙ্গ অঞ্চলে যে সমস্ত মঠ অট্টালিকা অর্থাৎ বৃহৎ ঘর ছিল তা ভেঙে খান খান করে দেয়, অর্থাৎ ভেঙে চুরমার করে দেয়। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, অর্থাৎ কলিঙ্গ অঞ্চলে পর্বত সমতুল্য ঢেউ যেন ধেয়ে আসছে। উঠে পড়ে ঘরগুলো করে দলমল। পর্বতের মতো বিশাল ঢেউয়ের ফলে কাগজের ঘরের মতো যেন দলমল করছে। চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ। এরপরে দেবী চণ্ডী নদ নদীগণকে আদেশ দেন কলিঙ্গ অঞ্চলে বিপর্যয় ঘনিয়ে নিয়ে আসার জন্য। লাস্ট লাইন অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। এই লাইনটা একটা ভণিতা। মধ্যযুগের কবিদের একটি বৈশিষ্ট্য ছিল কবিতার শেষে নিজেদের নাম ও পরিচয় জ্ঞাপন করা। শ্রী কবি কঙ্কন হলো কবি মুকুন্দ চক্রবর্তীর উপাধি। আলোচনাটি ভালো লাগলে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের অন্যান্য কবিতা ও গল্প নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।